নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে পড়ব গল্প তমসাবৃতা। লিখেছেন সুবোধ ঘোষ। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। শুরু করছি আজকের গল্প। ধুলগড়া হলো বাউরি চাষি আর বোষ্টম তাঁতিদের একটা গাঁ। তাঁতিরা তাঁত ছেড়েছে দুপুরুষ আগে, এখন তারাও সবাই চাষি, কিন্তু বাউরিদের মতো এত খাটিয়ে পিটিয়ে পাকা চাষা তারা নয়। তাঁতিদের কাছে বাউরিরা হলো সত্যিকারের চাষা চোয়ার। রঙিন গামছা কাঁধে ঝুলিয়ে যতদূর সম্ভব তারা নিজেদের আভিজাত্য বজায় রাখার চেষ্টা করে। বাউরিদের মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটির নাম দয়ারাম। সে মারা গেছে আজ বছর হলো। সবচেয়ে সুন্দর মেয়েটিকে বিধবা করে, যার নাম জবা। জবার বাপ কুঞ্জ বাউরি মেয়ের আবার বিয়ে দিতে চায়। জবাও জানে আজ হোক কাল হোক তাকে বিয়ে করতেই হবে। গাঁয়ের সবার ইচ্ছে এই গাঁয়েরই কারোর সঙ্গে জবার বিয়ে হোক। জবার বাপও তাই বলে, কিন্তু জবাকে ঘরণী করার মতো যোগ্যতা এ গাঁয়ের কোন ছেলের আছে? দয়ারামের সঙ্গে রূপ গুণের তুলনা করলে তাদের নিতান্তই দিনহীন মনে হয়। এক এক করে প্রায় সবকটি বিয়ের যোগ্যী ছেলের কথা মনে পড়ে। জয়, মতি, মধু, গুণধর। বয়সের দিক দিয়ে এদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে জবাকে ভালোই মানাবে। চেহারার দিক দিয়েও এরা কেউ কম নয়। সুগঠন ও সুশ্রী চেহারা, তবু সকলেরই অভিমত দয়ারাম নাকি সবচেয়ে সুন্দর ছিল। দয়ারাম ছিল শৌখিন ও সুবেশ। তার গামছা পরিষ্কার, ধুতি ফর্সা, চুল পরিপাটি করে আঁচড়ানো। সেই দয়ারাম আজ নেই। তার শুভ্র সুন্দর স্মৃতিটুকু এখনো রাজহাঁসের মতো ডানা মেলে গাঁয়ের আকাশে উড়ে বেড়ায়। দয়ারামের কথা উঠলেই তার চেহারাটা আজও সকলের চোখে ভেসে ওঠে। ঘরেই থাক বা বাইরেই থাক, খেতে কাজ করার সময় পর্যন্ত দয়ারামের পরিধানে থাকত সাদা ধোলাই ধুতি। অনেক দূর থেকে দেখলে মনে হতো ক্ষেতের মাঝখানে কাদা জলের মধ্যে কটা বড় সাদা শালুক ফুটে আছে। কাজের সময় সবাই পরত ছেঁড়া গামছা বা পুরনো কাপড়ের একটা টুকরো। বুড়ো গোছের চাষিরা কোমরে নিছক একটা কাপড়ের ফালি ঝুলিয়ে কাজে নামত। তাদের চেহারাগুলো কেমন মেটে মেটে হয়ে গেছে, দূর থেকে দেখলে চেনা যেত না। মেঠো তিতিরের মতো তারা যেন রং ফাঁকিয়ে মাটির সঙ্গে মিশে আছে। বিধবা হবার পরও জবা বাপের সঙ্গে খেতে খাটতে গিয়েছিল কয়েকবার। মাঝে মাঝে আলের পাশের খেতে তার দৃষ্টি ছুটে যেত। নিরেনে বসে আছে মতি, সামান্য একটা লেংটি কোমরে। চওড়া কালো পিঠটা রোদে পুড়ে চকচক করছে। জবা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয়। হলোই বা পুরুষ মানুষ, গরু ঘোড়ার মতো এরকম নির্বাসন হয়ে থাকা জবার কাছে বড় বিদঘুটে মনে হয়। ঘাট থেকে জল নিয়ে ফিরতে ফিরতে জবা দেখত পথের পাশে কাটা গাছটা কাটছে গুণধর। এমন একটা ছেঁড়া গামছা পরা যে সেটা না থাকলে কোনো ক্ষতি হতো না। জবা হেঁট মুখে ও চোখ নামিয়ে চলে যায়। গুণধর একবার টাঙ্গিটা নামিয়ে হাঁপাতে হাঁপাতে জবার দিকে তাকায়। কালো শরীরটা থরথর করে। জবার বিয়ে দেওয়া উচিত। প্রস্তাবটা এই পর্যন্ত এসে থেমে থাকে, আর অগ্রসর হয় না। পাত্র হিসাবে কারো নাম করতে সহসা কেউ সাহস করে না। কে না জানে দয়ারামকে
জবা কত ভালোবাসত। সেই জবার কপালে সিঁদুর যে দেবে তাকে অন্তত দয়ারামের কাছাকাছি রূপগুণ পেতে হবে। একটু শৌখিন সুবেশ কোনো জোয়ান হলেই ভালো, কিন্তু সেরকম পাত্র কই? এবছরের মতো ফলান ধুল গড়ায় 7 বছরের মধ্যে হয়নি। ক্ষেত ভরে ফসল ফলেছে, রাত জেগে গানে গানে খড়িয়ান সেরেছে তারা। নতুন খড়ে গরুগুলির হাড়ে মাংস লেগেছে। সারি সারি ধান বোঝাই গাড়ি ধুল গড়ার ধুলো থেকে তোলা সম্পদ গঞ্জে নিয়ে গিয়ে বেচে এসেছে দুগুণ দরে। কিন্তু মাত্র 3টি মাসের মধ্যে ধুল গড়ার স্বাচ্ছন্দ্যের উল্লাস ধীরে ধীরে নেতিয়ে পড়তে লাগলো। বিয়ে পরব উৎসবের কল্পনা দূরে সরে গেল বেলা শেষের ছায়ার মতো। 2 মাসের মধ্যেই তারা বুঝেছে দোষ কারো নয়। তারা নিজেই নিজের পেটে পাগলা শুয়োরের মতো দাঁত বসিয়েছে। ধুল গড়ার গাড়ি বোঝাই সোনা ফেলে দিয়ে এসেছে গঞ্জের চালকলের কালি মাখা পায়ের কাছে। ছেঁড়া গামছায় বাঁধা যত কোমরের ট্যাকে কাগজের টাকা কুঁকড়ে পড়ে আছে, অসার অর্থহীন আবর্জনা। খেতে হবে সারা বছর, টাকায় 4.5 সের চাল। আবার গঞ্জের গোলায় কাঙালের মতো ঘুরে ফেরা। ঘামে ভেজা নোংরা নোটগুলোকে মুঠো করে ধরে থাকে তারা। মর্মে মর্মে বোঝে এর চেয়ে ধুল গড়ার 1 কুঠো মাঠের কাদার দাম বেশি। শুধু ধুল গড়া নয়, চারিদিকের আরও 20টা গাঁ একই ভুল করেছে। ওরা দর চেয়েছিল, পেয়েছে দর, ভালো করেই পেয়েছে, 4 টাকা 2 আনা মন ধান। সুতরাং কারোর বিরুদ্ধে তাদের কিছু বলার নেই। ওরা নিজেরাই সোনা ফেলে আঁচড়ে গেরো দিয়েছে। 3টি মাস না ফুরোতেই সারা গাঁয়ের প্রাণ একটা অভাবের আতঙ্কে খাবি খেতে থাকে। আবার 7টি মাস আকাশের দিকে তাকিয়ে থাকা। তাঁতি চাষিদের অবস্থা তাই। তাদের কাঁধের রঙিন গামছা একে একে খসে পড়েছে। বড় আশা ছিল খুঁটিতে ঝোলানো সাধের মৃদঙ্গগুলো আবার বেজে উঠবে। বুড়োদের মধ্যে কেউ কেউ ভেবেছিল ঘরের অন্ধকারের মধ্যে ঠেলে রাখা তাঁতের হাড়গোড়গুলোকে হয়তো আবার টেনে তুলে জিয়ানো যেতে পারে। সামান্য কিছু টাকার পুঁজি, তারপর ঘটা করে একটা ব্রত, ঘট, সিঁদুর, পাঁচালি গান। আজও তাদের জরাজীর্ণ শিল্পী সত্তা আবার সাড়া দিয়ে উঠতে পারে। ঘরে ঘরে নাটাই ঘুরবে, মাকু নাচবে, বেশে বাসে বৈভবে ধুল গড়ার যৌবন আবার সেজে উঠবে। সে স্বপ্ন মিলিয়ে গেল। তাঁতিরা বুঝেছে ভুল হয়েছে তাদের। অসহায় ধুল গড়া যেন তার অনুশোচনার ভারে নিঝুম হয়ে গেল। এরই মধ্যে হঠাৎ একটা চাঞ্চল্য জেগে উঠল। এর প্রথম সাড়া এসেছে তাঁতি পাড়ায়। দীনবন্ধু তাঁতির ছেলে মোহন বাঁশি অনেক দিন গা ছাড়া হয়েছিল। শোনা যেত সে নাকি সদরে কিসব ফেরি কারবার করে। আজ সে ফিরে এসেছে আবার নিজের গাঁয়ে। ধুল গড়ার সব পাড়া একবার ঘুরে গেল মোহন। গায়ে নতুন নীল উর্দি, বাবরি করা তেলা চুলের উপর আলগোছা নীল মুড়েটা বসানো, কোমরে চামড়ার পেটি, তার উপর পেতলের তকপা। মোহন চৌকিদার হয়েছে। 4টে গাঁ নিয়ে চৌকি, 7 টাকা মাইনে। টাঙ্গিটা আলগাভাবে কাঁধে ঝুলিয়ে মুখ ভরা হাসি নিয়ে মোহন সব পাড়া ঘুরে বেড়ায়। যে পাড়া দিয়ে যায় মোহন, সে পাড়াতে তার পেছনে ন্যাংটো ছোট ছেলেদের দল ধাওয়া করে চলে। দাওয়া থেকে গামছা ভরা প্রৌঢ় প্রবীণেরা প্রথম বিস্ময়ের অভিভাব কাটিয়ে কুশল প্রশ্ন করে। বড় বড় মেয়েরা আর চোখে দেখে নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। তাদের ছেঁড়া কাপড়ের ফাঁকে ফাঁকে মোহনের দৃষ্টিটা গায়ে এসে বেঁধে। বাউরিরা বৃথা ঘোমটা টানবার চেষ্টায় একবার ঘাড়ের দিকটা হাতড়ায়। খাটো কাপড়ে
ঘোমটা কুলোয় না। বাউরিপাড়ার বাথানের কাছে গোবর নেওয়ার জন্য ছোট বড় অনেকগুলি মেয়ে এসে দাঁড়িয়েছিল। আর ছিল জবা। আঁকা বাঁকা অনেক পথ মারিয়ে মোহন সেখানে এসে থামল। মনে হলো এতক্ষণ এই উদ্ভ্রান্তির পর সে যেন একটা অভীষ্ট লাভ করে ক্ষান্ত হলো। মেয়েরা বাথান থেকে গোবর কুড়িয়ে নিয়ে তালপাতার উপর জড়ো করে রাখছে। এক জবা ছাড়া সবারই চেহারা যেন ওই পচা গোবরের মতো বিভৎস। কারোর কোমরে একটা কাঁথা জড়ানো, কেউ একটা চট এক পাক জড়িয়ে নিয়েছে, কেউ পড়ে আছে একটা বহু প্রাচীন রঙিন শাড়ির ধ্বংসাবশেষ। দেখতে কুরূপ বোধহয় কেউ নয়, পরিদেহ ওই কদর্য বস্তুগুলোই ওদের চেহারাকে কদর্য করেছে। এর চেয়ে নিশ্চয়ই ওরা অনেক সুন্দর। জবার কথা আলাদা। তার গায়ের শাড়িটা খাটো হলেও আস্ত, তবে বহু ব্যবহারে স্থানে স্থানে ফেঁসে গেছে। দেখে মনে হয় জবা এখনও যেন কোনো মতে যৌবনের প্রথম সঙ্গী সুশ্রী সুবেশ দয়ারামকে শ্রদ্ধার শেষ সঞ্চয়টুকু দিয়ে বুকে ধরে রেখেছে। চৌকিদার মোহনকে সবাই চিনেছে। তবে আর কেন এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার অর্থ কী? হয়তো আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো মোহন, কিন্তু প্রায় সবকটি মেয়ে একসঙ্গে মুখ ঝামটা দিয়ে উঠল। বিরক্তি ও বিদ্রুপে গলার স্বর বিষিয়ে নিয়ে তারা শুনিয়ে দিল, বুঝেছি, বেশ বুঝেছি, চৌকিদার হয়েছে, নীল কবুতরটি সেজেছে। তবে আর এখানে খাড়া নিয়ে সবাইকে ডোবাচ্ছে কেন? নিজের ঘরকে যাও না এবার, পথে তো বাঘ বসে নাই। মোহন তাড়াতাড়ি অন্য পথে সরে পড়ল। শুধু জবা চুপ করে দাঁড়িয়ে দেখে মোহনকে, যতক্ষণ না অদৃশ্য হয়ে যায়। ওকে ধমক দিয়ে তাড়িয়ে দেবার মতো অহংকার কোথা থেকে পায় এই মেয়েগুলো? সে তাঁতি, সে চৌকিদার, সে ভিন পাড়ার ছেলে, তবুও আজ সেই গায়ের একমাত্র সুবেশ ও সুপরিচ্ছন্ন মানুষ। জবার সঙ্গে মেয়েদের একটা ঝগড়া হয়ে গেল। জবা, তোরা ওকে দেখে এমন ঘেউ ঘেউ করে উঠলি কেন? মেয়েরা, কেন কেন করব না? লোকটার লাজ শরম নাই? তাকাবেক কেন আমাদিগের পানে? জবা, খুব হয়েছে, চুপ কর, কার লাজ শরম নাই? নিজের পানে চেয়ে দেখ। ধুল করার বিপর্যয়ের বিলাপ যেন বাতাসে ভেসে গেছে দূর দূরান্তরে। এসেছে এক পাদ্রী, সুর করে শুনিয়ে যায়, গরিবের জন্য স্বর্গের দ্বার খোলা আছে। এসেছে একজন সন্ন্যাসী ডাক্তার, গবিজের শিশি আর ছুরি নিয়ে টিকে দেবার জন্য গায়ের ছেলে বুড়ো সবাইকে তাড়া করে বেড়ায়। ভাগ্য গণনা করতে এসেছে এক গণক ঠাকুর, গায়ের গ্রহ শান্তি করতে এসেছে এক সন্ত বাবাজি, আর ঘনিয়ে এসেছে পঞ্চমীর পুজো। বটতলার শিলাদেবীর কাছে জোড়া পাঁঠার বলি না দিলে রেহাই নেই। সব দেবতার খোরাক জোগাতে নিঃস্ব ধুলগড়ার রক্ত শুকিয়ে আসে। আহত ধুলগড়ার রক্ত মাংসের গন্ধে গন্ধে কোথা থেকে এক লোন অফিসার এসে জুটেছে। লোন অফিসারের আমলা আর সরকারেরা প্রায় 7 দিন ধরে খোঁজ খবর নিল বাউরিপাড়া আর তাঁতিপাড়ার যত কুড়েঘর ঢুঁড়ে গরু আর মহিষের চেহারা দেখে যেন ক্ষেতের মাটি চেখে চেখে তারা কিছু একটা স্থির করে নিল। বোঝা গেল তারা খুশি হয়েছে। কদিন পরেই দেখা গেল দুপাড়ার মাঝখানে একটা কুশে জমির উপর নতুন টিনের একচালা উঠেছে। দাদনের ঝুলি নিয়ে বসল লোন অফিসার। আকাশের দিকে চোখ রেখে ওরা সাবধানে ঋণ ছাড়ে। আমন রবি রেহান দিয়ে চাষিরা কবলায় টিপসই মারে। ওরা নিজেরা নয়, মাটির ভবিতব্যের নাড়িতে কোটি কোটি শস্যভ্রূণ এই ঋণের বন্ধনে ঘাতক হয়ে যায়। দৈবের এই পীড়ন গ্রামের সকল উৎসাহকে চেপে ধরেছে পাকে পাকে। শুধু ভরসা হয় মোহনকে দেখে,
মোহন যদি একবার তাদের সব দুঃখ দুর্গতির বার্তা নিয়ে ইউনিয়নের হৃদয় গলাতে পারে, ইউনিয়ন যদি সার্কেল কর্তাদের মর্জি মজাতে পারে, তবে সদরের কৃপা ডুকরে উঠতে কতক্ষণ। ধুলগড়ার বটতলার এক সন্ধ্যায় তাঁতি বাউড়ি সকলেই মোহনকে তাদের প্রস্তাব যথামিনতির সঙ্গে জানালো। এই একটি দিনের পরীক্ষায় মোহনের চরিত্রের চরম যাচাই হয়ে গেল। মোহন বলল, না, সে হতে পারে না। আমি গাঁয়ের চাকর নই, আমি চোর ধরব, বদমাস ঠ্যাঙাবো। তাঁতিদের সস্তা স্বপ্ন ভেঙে গেল। ওদের গাঁয়ের ছেলে মোহন, সেই দীনবন্ধুর ছেলে, কিন্তু সে আজ ফিরে এসেছে কাবুলি আর ইংরেজের চেয়েও বেশি বিদেশি হয়ে। ধুলগড়ার ভাষা ওর মুখে বাজে না, ধুলগড়ার অভাব অপমান ও চিনতে পারে না। তবু সারা গাঁয়ের মধ্যে একমাত্র পরিচ্ছন্ন হলো মোহনবাসী। তারই শুধু পরিচ্ছদ আছে। গাঁ ভরা মানুষ ও গরুর ভিড়ের মধ্যে ওর বেশভূষা ওকে এক ভিন্ন জাতের মর্যাদা দিয়েছে। ভয় পেয়েছে বেশি বাউড়ি পাড়ার লোকেরা। জয়, মতি, মধু আর গুণধর দূর থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে মোহনকে। চোখাচোখি হলেই অপরাধীর মতো মুখ নামিয়ে নেয়। ছেলেবেলায় একদিন যে ওরা আর মোহন একসাথে হারানপুরের মেলায় চুরি করে শরবত খেয়েছিল, সে ঘটনাও আজ একেবারে মিছে হয়ে গেছে। তবু আবার হাল ধরে সবাই। রোদে পেটা এঁটেল মাটি লাঙলের মুখে উল্টে পাল্টে দেয়। কড়া মই চালিয়ে ঢেলা ঠেলে চাষি মেয়েরা পাশে দাঁড়িয়ে আগাছা বাছে। কঞ্চি দিয়ে খেতে ধুলো চৌরস করে। সব ক্ষুধা, রোগ, তাপ, ফাঁকি, হতাশার ষড়যন্ত্রকে উপেক্ষা করে ওরা আবার লেগে যায় অদৃষ্টকে শক্ত মুঠোয় ধরে রাখতে। শুধু জবা বেঁকে বসেছে। খেতে কাজ করতে সে নারাজ। ক্ষেত ভরা এক পাল মরদ। কোনো লজ্জাবালাই নেই তাদের। গায়ে একটা সুতো কুটো আছে কিনা সেদিকে ভ্রুক্ষেপ নেই। বুড়ো কুঞ্জ বাউড়ি বারবার বুঝিয়ে বলে, তোর ওসব চিনতে কেন? তুই কাজ করবি মাটির সাথে, মাটির দিকে তাকিয়ে থাকবি। জবা, না, আমি পারবো নাই। কুঞ্জ, পারতে হবে। না, পারবো নাই। জবা সদর্পে স্পষ্ট জানিয়ে দেয়। বুড়ো কুঞ্জ তার মেয়ের দেমাকের দাপট দেখে প্রথমে এক চোখ মেজাজ দেখিয়ে ফেলে, গালাগালি করে, কিন্তু পরক্ষণেই মমতার আবেশে শান্ত হয়ে আসে। সত্যিই তো, ও চেহারা রোদে জলে খাটবার জন্য নয়। ভগবান ওকে বুদ্ধি দিয়েছে, ভদ্রলোকের মতো রুচি দিয়েছে। কষ্টে পড়লে কেঁদে ফেলে, অভিমান করে। ও ঠিক কানি পড়া চাষার মেয়ে নয়। আসলে ও হলো দয়ারামের বউ। এই পরিচয় জবা ভুলতে পারে না। জবা এখনো সিঁদুরের টিপ পরে, পান খায়। ছেঁড়া ফাটা যে দু একটা শাড়ি আছে তাই দিয়ে সে আজও রোজ সাজ করতে ভোলে না। জবা কখনো কখনো ঘরের দাওয়ায় বসে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। ঝুমকোর বেড়া ঘেঁষে চুবড়ি কোদাল কাঁধে নিয়ে মতি বাউড়ি ভীরু চোখে তাকিয়ে চলে যায়। মতির গায়ে একটা মোটা বিলিতি পশমের কোট কোথা থেকে যেন জোগাড় করেছে। বোধহয় শহরের কোনো বাবুর বাড়ি থেকে ভিক্ষে মেগে নিয়ে এসেছে। বেঢপ জামাটার ঝুল ছেঁড়া গামছার ক্ষুদ্র অধবাসটুকু ঢেকে ফেলেছে। তবু ঘামে ভিজে জলটোপা হয়ে চলেছে মতি। জবা অপাঙ্গে দেখে নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। বিদ্রুপের হাসিতে কুটিল ঠোঁট দুটো একবার নড়ে উঠল শুধু। মতির সমস্ত মুখ চকিতে ফ্যাকাশে হয়ে যায়। চোখ দুটো আবার পরক্ষণেই জ্বলে ওঠে। সকালবেলা থেকে বটতলায় ছায়ায় এক কাপড়ের ফিরিওয়ালা এসে তার পসরা সাজিয়ে বসেছে। গাছের ডালে দড়ি টেনে ঝুলিয়ে দিয়েছে হরেক রকমের শাড়ি, কোড়া ও ধোলাই। নানা মাপের ধুতি ভাঁজ করে থাক লাগিয়ে রেখেছে। একপাশে ছাঁট কাপড়ের একটা ঢেরি লাগানো।
ছিট আদ্দি শালু মলমল নয়ন সুখ, আর একপাশে বিবর্ণ কতগুলি জামার স্তূপ। খদ্দেরের সমাগম দেখে ফিরিওয়ালা প্রথমে খুশি হয়ে উঠেছিল, ভুল ভাঙল তাদের চেহারার রকম দেখে। এই প্রায় উলঙ্গ অকিঞ্চিনের জনতা, এদের রোদ পোড়া চামড়ার লম্বা সপাট পটাবৃত পৃথিবীর লজ্জাবাদ বোধহয় এখনও সত্য হয়ে উঠতে পারেনি। এরা সত্যি কি কিছু নেবে সন্দেহ হয়। ছোট ছোট ন্যাংটো ছেলেগুলোর মাতামাতি, ছোকরাদের দর হাঁকাহাঁকি, বয়স্কা মেয়েদের প্রশ্ন, জনতার চোখ ভরা প্রখর দৃষ্টির উল্লাস। ফিরিওয়ালা কেমন ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে সব বেঁধে ছেদে উঠে দাঁড়ালো সে। মাতব্বর চরণ বাউরি ও আরও দু একজন বয়োবৃদ্ধ ফিরিওয়ালাকে অনুরোধ জানালো, এবার পুজোয় এ গাঁয়ে কেউ সওদা লিবে না হে, তুমি এইসো হোলির সময়, তখন অনেক মাল লিব আমরা। হ্যাঁ আসবো, সোনার সাজ নিয়ে আসবো তোমাদের জন্য, যত খুশি নিও। ফিরিওয়ালা কাপড়ের বোঝাটা ঘাড়ে তুলে ঠোঁটের এক কোণে একটু হাসি মুচকি হেসে পথে নেমে পড়ে। পঞ্চমীর পরবে বটতলায় দেবতার পায়ের কাছে মাটিটুকু শুধু রঙিন হয়ে উঠল। জনপ্রতি 5 পয়সা চাঁদা ধরে একজোড়া পাঠা কিনে বলি দেওয়া হয়েছে। এই উৎসবে রূপ চোখে পড়ে না, শুধু শোনা যায় তার শব্দ, শুধু উদ্দাম ঢাকের বাজনা, বিবস্ত্র ক্ষুধাজীর্ণ ধুল গড়ার শূন্য পাকস্থলী ও ফুসফুস যেন গর্জন করছে। বুড়ো বুড়ি বাউরি প্রায় 300 মানুষের একটা জনতা, লেংটি, কানি, ফালি, ন্যাকড়া, চটের টুকরো, তার উপর একটু আদ্রু হলুদের ছিটে। ওদের মুখের সমস্ত হাসিরই মতো বেদনা করুণ এই উৎসব সজ্জা। চারিদিকের বাসি ও বিবর্ণ ফুল, শুকনো পাতা আর রুক্ষ মাটির সঙ্গে ওরা ছন্দে ছন্দে মিলে গেছে। জবার কথা আলাদা, শিউলি গোলা দিয়ে রাঙানো একটা চওড়া পাড় শাড়ি পরিপাটি করে পরেছে জবা, সিঁদুর তো আছেই, চোখে কাজলও দিয়ে ফেলেছে। লাজনন্দিনী। অন্য মেয়েরা জবাকে দেখে ফিস ফিস করে উঠল, মুখ টিপে টিপে হাসল। জবা সেখানে দাঁড়ায়, সেখান থেকে তারা সরে দাঁড়ায়। আগে জবাকে পেলেই মেয়েরা তাকে সাগ্রহে ঘিরে দাঁড়াতো, জবার গায়ের শাড়ি আর খোপার ফিতে ধরে টানাটানি করত, শতমুখে প্রশস্তি গুঞ্জন করে উঠত। কিন্তু আজ তারা যেন জবার কাজল লেপা চোখের চাউনিতে ক্রূর বিদ্যুতের ছায়া দেখতে পেল। জবা তাদের কাছ থেকে সরে গেছে বহু দূরে, সব কাহিনী শুনেছে তারা। দয়ারামের জন্য আজও ওদের মন কেঁদে ওঠে। বুড়ো কুঞ্জ বাউরির কথা ভেবে দুঃখ হয়। মেয়েরা যেন জবার ছায়া বাঁচিয়ে যায়। ওরা সবাই যেন মনে মনে এই ধিক্কার দিচ্ছে, জানি কী নিয়ে তোমার এই গরব। কুঞ্জ বুড়ো নির্বোধ, কোদাল দিয়ে কুপিয়ে একটা ভাঙা আলে মাটি দিচ্ছিল কুঞ্জ। জানকী বাউরি জিজ্ঞাসা করল, কি গো কুঞ্জ দাদা, তোমার বিটি খাটতে আসছে নাই কেনে? কুঞ্জ, তোমরা কি আর মানুষ বটো হে, জানোয়ারের মতো ন্যাড়ানাংটা হয়ে থাকবে, লাজ শরম নাই তোমাদের? মেয়ে মানুষ হয়ে কি করে এখানকে আসবে বলো? প্রায় 10-12 জন একসঙ্গে কোদালের হাতল চেপে গর্জে উঠল, কি বললি রে বুড়ো, তোর জবা হলো মেয়ে মানুষ, আর হই যে এতগুলো বিটি মাগ মাতরি খাটছে, ওরা মেয়ে মানুষ লয়? ঘরকে গিয়ে একবার দেখ মোহন তাঁতি যে জাত লুটছে রে কানা বুড়ো, দেখ গিয়ে যা। কুঞ্জ বুড়োর পাঁজরার ভেতর দমটা যেন আটকে গেল। বুড়ো দাঁড়িয়ে শিরশির করে কাঁপতে লাগলো। এই বিদ্রূপের নিদারুণ একটা অর্থ 55 বছরের বাউরি জীবনের দর্পকে যেন লাথি মেরে ধূলিসাৎ করে দিল। কোদালটা শক্ত মুঠোয় আঁকড়ে ধরে বুড়ো এক লাফে আল থেকে উঠে পাগলা ঘোড়ার মতো ছুটল ঘরের দিকে। বুড়োর পেছনে সবাই চিৎকার করে
ছুটে এলো, থাম বুড়ো থাম। জবা সেজেগুজে বসেছিল নিকানো আঙিনার উপর একটা তুলসী পীড়ার কাছে। এখন বিকেল, তারপর সন্ধ্যা। কাজের মধ্যে কিছু কাঠের চেলি জোগাড় করা, বুড়োর জন্য ফ্যানবাত ফুটিয়ে রাখতে হবে। কিন্তু তারপরেই তো নিশুতি রাত। এই আঙিনায় সুবেশ ও সুন্দর এক জোয়ান মরদের ছায়া দেখা যাবে। তার আকুল অনুনয় দুহাতে ঠেলে রাখতে জবা যেন আর জোর পায় না। কিন্তু ঘরের ফাঁক দিয়ে ঘুমন্ত কুঞ্জবুড়োর আর্ত নিঃশ্বাসের শব্দ কানে আসে। অন্ধকারের আহ্বান ব্যর্থ হয়ে যায়। মোহন বলে, তোর জন্য আমি জাত ছাড়ছি, তোর অত জাতের মায়া কেন? জবা, আমি তো তোকে জাত ছাড়তে বলছি না। মোহন, তবে কি করে হবে? খাবি কি? জবা, কেন, আমি কি খাই না? আমার কি বাপ নাই? মোহন, পারবি কি? এবার কি কানে পড়ে থাকবি? আর কটা কাপড় আছে তোর? জবা, তুই তো দিতে পারিস। মোহন, আমি দিব কেনে? জবা, বেশ, দিস না। প্রতি রাতে আঙিনায় তুলসী পীড়ার কাছে এক সুস্বপ্ন একসঙ্গে ভিক্ষা ও দানের ছলনা নিয়ে আসে। আজ অনেক কষ্টে ঘুরিয়ে ফিরিয়ে ঢাকাঢুকি দিয়ে এই জীর্ণ শাড়িটাকে জবা গায়ে জড়িয়েছে। কিন্তু একটু অসাবধানে ওঠা বসা করলেই ফেঁসে যায়। কাপড়ের আধহাত ফাঁকটা বেসামাল হয়ে ঠিক হাঁটুর উপরই নিলজ্জ হয়ে ওঠে। এই লাঞ্ছনা জবার পক্ষে দুঃসহ। কাল রাত্রে মোহন বলেছিল, যেদিন তুই কানি পরে পথে বের হবি জবা, সেদিন থেকে সব খতম, আমি আর আসবো না, আর ভালো লাগবে না তোকে। ঠিক এই রকম কথা বলতো দয়ারাম। বেশভূষায় জবাকে উদাস দেখলে দয়ারাম এমনিভাবেই তাকে শাসাতো। অন্ধকারে মোহনের চৌকিদারি মুড়েঠার ঝালরটা দয়ারামের মাথায় বাবরির মতো যেন দুলে ওঠে। জবা তার হাত দুটি তবু সামলে রাখে। একটু ভুল হলেই হাতটা হয়তো মোহনের গলা সবেগে জড়িয়ে ধরবে এখনই। মোহন যাবার সময় বলে যায়, তোর রূপ আছে, সাজবি না কিনে জবা? জবা বলে, এখনই যেও না, আর কিছুক্ষণ থেকে যাও। জবার ভাবনায় আমেজ ছুটে যায়। একটা চিৎকারের তাণ্ডব যেন হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। মাথার উপর কুঞ্জবুড়োর হাতের কোদালটা হিংস্র হয়ে লাফিয়ে উঠবার আগেই সকলে মিলে তার হাত চেপে ধরল। কুঞ্জ কাঁপতে কাঁপতে বসে পড়ল। লোকের ভিড়, মন্তব্য, ধমক, আফসোস ও ধিক্কারের সেই শোরগোলের মধ্যে জবা ঘটনাটির অর্থ বুঝে নিল জবা। তার প্রতি রাতের সেই তমসাবৃত কাহিনী সারা গাঁয়ের গোচরে এসে গেছে। সবাই বুঝে ফেলেছে পঞ্চমীর বটতলায় তারা তাই মুখ টিপে হাসছে। জবা ঘরের ভেতর ঢুকে দরজায় আঁট টেনে দিল। ভিড় সরে গেছে। কুঞ্জবাবু পা ভাঙা বলদের মতো ঘরের বাইরে অন্ধকারের মধ্যে কাত হয়ে পড়েছিল। জবা এসে কেঁদে পড়ল, চল ঘরে চল। কুঞ্জবুড়ো, না। জবা, এই ধরিত্রী ছুঁয়ে দিব্যি লিচ্ছি, আর কখনো আমি দোষ করব না, আর ভুল হবেক নাই। জবার হাতে ভর দিয়ে উঠে কুঞ্জ ঘরের ভেতর গিয়ে শুয়ে পড়ল। জবা একটা চট টেনে শুয়ে পড়ল বুড়োর পায়ের কাছে মাথা রেখে। এই ধরিত্রীর কোল থেকে কে যেন ঠেলে দিয়েছিল কদিনের জন্য। সেই হারানো ঠাঁই আবার পাওয়া গেছে। এক ভাবনাহীন তৃপ্তির আবেশে জবা অঘরে ঘুমিয়ে পড়ল। তাঁতিপাড়া জেনেছে মোহন তাদের কেউ নয়, সে শুধু চৌকিদার। বাউড়িপাড়া জানে জবা তাদের জাতের অপমান। দুপক্ষেই বিদ্বেষ ঘনিয়ে ওঠে। কোনো পক্ষের কেউ ভুলতে পারে না তাদের গোষ্ঠী অভিমান। তাঁতিরা মনে করে জবা তাদের পাড়ার ছেলেকে খারাপ করেছে। বাউড়িরা মনে করে মোহন তাদের সংসারে এনেছে কলঙ্কের ছাপ। সময় সময় বাউড়ি পাড়ার সবাই বোঝে এ শুধু মোহনের দোষ নয়,
জবা যদি একটু কড়া হতো তাহলে তাদের জাতের মান এভাবে সস্তায় ও সহজে খোয়া যেত না। জবার বাপও যেন কেমন, মেয়ের উপর শাসন নেই, সব বুঝেও চুপ করে আছে। তারও কি জাত হারাবার ভয় নেই? তবু সবাই চুপ করে এই অপমানের মার হজম করে। দৈন্যে হাহাকারে জাতের দেমাক আর লাঠি মারা সাপের মতো মাথা গুজে পড়ে আছে। কুঞ্জ বুড়ো আবার খাটতে আরম্ভ করে। আজকাল ওকে সকলে একটু দয়ার চোখে দেখে। আর কটা দিনই বা আছে ওর, ওকে জাতের বার করে আর লাভ কি? এমন জোয়ান মেয়ে ঘরে থাকতে ভাঙা কোমর নিয়ে বুড়ো বাপকে ধুকে ধুকে খাটতে হয়। কিন্তু মোহন তাঁতির এই দুঃসাহস ওরা ক্ষমা করবে না। এই রোপাইটা শেষ হয়ে একবার ক্ষেত ফলে নিক, একটু সুদিন পড়ুক, তারপর দেখে নেবে তারা তাঁতির হাতে টাঙির কত তেজ। 3 দিন থেকে কুঞ্জবুড়ো একটা বিষদৃশ্য ব্যাপার লক্ষ্য করছে। কোনো চাষি কামিন খেতে খাটতে আসছে না। চাষিদের মুখ ভরা একটা অপ্রসন্নতা থমথম করে। নতুন জল নেমেছে, চটপট রোপাই সেরে ফেলতে হবে। কিন্তু আল মারতেই সময় ফুরিয়ে যায়। আঁটি আঁটি ধানের চারা ক্ষেতের জলে হাবুডুবু খেয়ে পড়ে থাকে। হৃদয় বাউরিকে পাশে পেয়ে কুঞ্জ প্রশ্ন করল, তোমাদের ঘরের লোক কই হে? কেন আসছে নাই বলো তো? ব্যাপার কি? হৃদয়কে চুপ করে থাকতে দেখে কুঞ্জ আবার চোয়াল কাঁপিয়ে একটা হিংস্র হাসি হেসে জিজ্ঞেস করে, মোহন তাঁতি কি সবারই? হৃদয় জবাব দিল, তোমার বুদ্ধিতে মরণ এসছে বুড়ো, তুমি বুঝবে না। ঘরে গিয়ে নিজের বিটিকে শুধায় দেখো। কুঞ্জ, তোমাদিগের বা বলতে এত লাজ কেনে? হৃদয়, ঘরের লোক সবাই আসবে গো, আসবে, না হলে রোপাই সারব কী করে? তুমি কিছু বুঝবে না, চুপ করো। কুঞ্জ কি বুঝলো তা সেই জানে। বিশ্রী রকমের একটা হাসি আর হাই তুলে আবার কাজে মন দিল। বাঁশবনের ডোবাটা দুপুরবেলাতেও একেবারে নির্জন। কাটা তাল গাছের একটা খণ্ড ডোবার কিনারায় জলের মধ্যে কাছিমের মতো পিঠ ভাসিয়ে পড়ে থাকে। জবা সেখানে বসে বসে দুধিয়া মাটি দিয়ে তার শেষ শাড়িটাকে খুব সাবধানে কেচে নিল। শাড়ির পাটটাতে এখনও কিছু জোর আছে, কিন্তু সুতোগুলো থেতলে তুলোট হয়ে গেছে। তালি সেলাই আর ধরে না। খুব সামলে কাচতে গিয়েও আবার 2 জায়গায় ফেটে গেল। শাড়িটাকে আঙিনায় মেলে দিয়ে জবা ঘরের ভেতর বসে রইল। নিজের কাছে থেকেই সে যেন লুকিয়ে ফিরছে। ঘরের কোণে বসে যেন একটা লজ্জার জ্বরের জ্বালায় জবা ছটফট করতে থাকে। শাড়িটা শুকিয়ে গেলে তুলতে এসে জবা দেখল খড়খড়ে কাগজের মতো হয়ে গেছে। অনেক চেষ্টা করেও কাপড়টাকে অন্য দিনের মতো আর ছাঁদ করে গায়ে জড়ানো গেল না। পুরনো পলকা চাটায়ের মতো ভেঙে যায়। দারুণ ঘৃণায় এক টান মেরে শাড়িটাকে সরিয়ে ফেলে দেয় জবা। না, আর সহ্য হয় না। উলঙ্গ ধুল গড়ার ষড়যন্ত্রে এতদিনে বোধহয় চরমে উঠেছে। রাত্রি একটু গভীর হয়ে আসতেই জবা ঘরের বাইরে আঙিনার উপর এসে দাঁড়ায়। মোহনের পায়ের শব্দে অনেক দিন পরে আবার অন্ধকারে রোমাঞ্চ জাগায়। মোহন, কি হয়েছিল তোর জবা? এতদিন দেখা দিলি নাই কেনে? তুই দেখছি হয় আমাকে মারবি, নয় পাগল করে ছাড়বি। জবা, তুই রোজ এসে ফিরে গেছিস না? মোহন, তবে সেদিন বিছা কামড়ে শরীরটা জ্বালায় দিলে, তবুও দাঁড়িয়েছিলাম। মোহনের উত্তরগুলি জবার সব সংশয়, দ্বিধা, বিবেচনার উপর যেন মন্ত্রপড়া জল ছিটিয়ে তাকে বিবশ করে আনে। একটা টাল খেয়ে মাটির উপর বসে পড়ল জবা। মোহন ব্যস্ত হয়ে ধরে তুলতে যেতেই শাড়ির একটা ভাগ খুলে গিয়ে তার মুঠোর ভেতর ঝুলতে লাগলো। মোহন, এ কি জবা, তুই কানি পড়েছিস? জবা, হ্যাঁ। মোহন, এই তোর ইচ্ছে? জবা, না। মোহন, আনবো শাড়ি, নিবি তো? বল, তুই একবার হ্যাঁ বলে দে। জবা, হ্যাঁ। মোহন, কালই নিয়ে আসছি। মোহন চলে গেলে
তুলসী পীড়ার কাছে সংজ্ঞাহীনের মতো জবা বসে রইল অনেকক্ষণ, বসনে ভূষণে প্রসাদনে চর্চিত এক আন দুনিয়ার আলোকের ধাঁধায় ধুল গড়ার পথ হারিয়ে গিয়েছে তার কাছে চিরদিনের জন্য। জাত মান ক্ষেত বাগান বটতলার শিলা সরে গেছে বহু দূরে। কোনো মমতা তাকে আর ধরে রাখতে পারল না। ঝুমকোর বেড়ার ধার দিয়ে যেন অনেকগুলি ছায়ামূর্তি দল বেঁধে যাচ্ছে। পায়ের শব্দে চমকে উঠল জবা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জবার ভীত বিস্মিত ও অলস চোখের ঝাপসা দৃষ্টি ক্রমে স্বচ্ছ হয়ে এলো। মুক্তির পথ পাওয়া গেছে, খোলা পড়ে রয়েছে, সবাই সে পথে চলেছে। রাত্রিচর পাখির মতো উল্লাসে যেন ডানা ঝাপটে ঝুমকোর বেড়াটা ডিঙিয়ে গিয়ে জবা তাদের সঙ্গে মিশে গেল। গঞ্জ থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল। সারাদিনের মধ্যে সামান্য একটু জল বাতাসও পেটে পড়েনি মোহনের। পয়সা ছিল না। 13 টাকা নগদ দিয়ে আর কিছু ধার বাবদ লিখিয়ে পালবাবুদের দোকান থেকে একজোড়া শাড়ি কিনে এনেছে মোহন। নকশা করা একটা নকল বেনারসি আর একটা মিলের মিহি শাড়ি। সারা দুপুর রংরেজের ঘরে বসে নতুন ছাপিয়ে নিয়েছে, যার জন্য খরচ পড়েছে 7 টাকা। খুব ইচ্ছে হচ্ছিল নিজের জন্য একটা বুটিদার তোয়ালে কেনে, কিন্তু সব সঞ্চয় তার নিঃশেষ হয়ে গেছে। ভালোই হয়েছে, যাকে পাওয়া যাবে পেতে হবে, তার দাম কখনোই সামান্য নয়, কাজেই উচিত শুল্ক দিতেই হবে। এ এক আত্মহারা আনন্দ, নিঃশেষে ফুরিয়ে যাওয়ার সুখ। রাত্রির মাঝপ্রহরে ফেউয়ের দল একবার চিৎকার বন্ধ করল। গুঁড়ো বৃষ্টির ছাঁট মোহনের চোখে মুখে লাগছে। তুলসী পীড়ার কাছে পাট করা একজোড়া শাড়ি যেন তার একজোড়া ইহপর পরিণাম সঁপে দিয়ে মোহন আঙিনার চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। জবা তখনও বুঝি ঘরের ভেতর আছে। আঙিনার কোণে কোণে জলে ভরা পাতার গাদায় মরা জোনাকিরা আলো ছাড়ে। মোহন অস্থির হয়ে ওঠে। এই রাত্রের সব গভীরতা, সব মুহূর্ত যেন জবার প্রতিশ্রুতি ছোঁয়ার পরম মূল্য লাভ করেছে। মোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। বেড়ার ফাঁকে কুঞ্জবুড়োর শ্বাসবায়ু ফাটা হাঁপড়ের মতো হাঁসফাঁস করছে। আর ধৈর্য ধরার সাধ্য নেই। মোহন দরজার আড় সরিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। চকমকিতে ঘষতেই দেখা গেল ঘরে আর কেউ নেই, শুধু ঘুমোচ্ছে কুঞ্জ বাউরি। জীর্ণ কদর্য অস্থিপেশির একটা কৃত্রিম মানুষই শয্যাত বৃথা দম টেনে টেনে ক্ষয় হয়ে যাচ্ছে। মোহনের মাথার শিরায় যেন পাগলামির বান ডেকে গেল। এক লাফে ঘর থেকে বার হয়ে একটা থাবা দিয়ে শাড়ির জোড়া তুলে নিল মোহন। আর এক হাতে টাঙিটা শক্ত করে ধরে আঙিনা পার হয়ে পথের অন্ধকারে মিশে গেল। জবা কোথায়? বাউরি পাড়ার প্রত্যেকটি কুড়ের দুয়ারে, বেড়ার ফাঁকে, মেটে পাঁচিলের মাথায়, মড়াই বাঁচানের অন্ধকারে মোহনের চোখ কান আর ধারালো টাঙ্গি উকি ঝুঁকি দিয়ে ঘুরে গেল। জবার সন্ধান পাওয়া গেল না। মনে পড়ল মতি বাউরিকে, তাগড়া চেহারা ছোঁড়ার। ওরই সঙ্গে জবার বিয়ের কথা উঠেছিল একবার। কোথায় সে? মতি শুয়েছিল একটা ছোট খড়ের বোঝা বুকে আঁকড়ে বাথানের বাইরে। মতি একাই বাথান পাহারা দেয়। নেকড়ে হায়নার ভয় নেই ওর। যেমন গরিব তেমনি সাহসী। মোহন তাকে সচক্ষে একবার দেখে নিয়ে তবে শান্ত হলো। জীবনে এই প্রথম সত্যিকারের পাহারা দিল মোহন। শুনে গেল ঘরে ঘরে ক্ষুধার্ত হাড়েরা ঘুমের ঘোরে দাঁত পিষছে। কোনো ঘরে একটি প্রদীপও জেগে নেই। কোনো নিভৃতে বিতনিদ্র প্রণয়ের সম্ভাস অসাবধানে বেজে ওঠে না। শুধু কাঁদে শিশুর দল। তৃষ্ণার্থ ছোট ছোট জিভের বিলাপ রাত্রির ধৈর্যকে শব্দাতুর করে তোলে, কিন্তু তাদের সান্ত্বনা দিতে কেউ জেগে ওঠে না। কেন? ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এলো মোহন।
জবা পালিয়েছে। তবু মনে হয় এই জলো হাওয়া আর অন্ধকারের মতো সে যেন কাছেই আছে, অধরা হয়ে। বস্তি পার হয়ে গাঁয়ের সীমানায় একটা করঞ্জ গাছের তলায় মোহন এসে দাঁড়ালো। মোহন বোধহয় ঝিমিয়ে পড়েছিল। চোখ মেলে চাইতেই বুঝল সে গাছে ঠেসান দিয়ে আছে। অবসাদে সমস্ত শরীরটা একটা মরা ডালের মতো বেঁকে চুড়ে গাছের গায়ে নেতিয়ে লেগে আছে। রাত্রি শেষ হয়ে আসছে। ক্ষেতের আল ধরে কারা যেন আসছে, 1, 2, 3, অনেক। হেমন্তের শিশিরে উদ্ভ্রান্ত একদল শৃঙ্গারাদ্রা হরিণ যেন ত্রস্ত পদে ছুটে আসছে গাঁয়ের দিকে। রাত্রির অন্ধকারের আড়ালে ক্ষেতে রোপাই সেরে ফিরছিল বাউরি মেয়েরা। আজ রাতের মতো কাজ শেষ, আর সময় নেই। ওরা আসছিল বিবসনা মৃত্তিকা বধূর দল। টুকরো টুকরো কানি, চট, কাঁথা, মধ্যদিনের মতো রুচি, পরমাদ। আজ রাত্রের মতো পরম অবহেলায় ওরা ঘরেই ফেলে এসেছে। ওদের লজ্জা ঘিরে রয়েছে লক্ষ কালো সুতোর জালে তৈরি এই নিঃসীম অন্ধকারের পরিচ্ছদ। চৌকিদার মোহন অনিমেষ চোখে জোড়া শাড়ি বুকে আঁকড়ে করঞ্জতলায় নির্জীবের মতো পড়েছিল। কাদা মাখা সেই মূর্তিগুলি তারই সম্মুখ দিয়ে দল বেঁধে হেঁটে চলে গেল তরতর করে। ওদের বেনি ভাঙা রুক্ষ চুলের ভার পিঠের উপর ঘষা খেয়ে শব্দ করছিল। নিরাভরণ দেহের প্রতিটি পেশি যেন নূপুরের মতো অদ্ভুত শব্দ করে বেজে চলে যাচ্ছে। বেলা চমকাচ্ছে যে গো, জলদি কর। তাদেরই ভিড়ের মাঝখান থেকে জবা বলে উঠল। পূব আকাশের দিকে একবার চকিতে চোখ চেয়ে করঞ্জতলা দিয়ে ব্যস্ত ত্রস্ত হয়ে হনহন করে চলে গেল গাঁয়ের মেয়েরা। খগ, মৃগ, মধুপের সাড়ায় এখনই জেগে উঠবে পৃথিবী। ওরা শুধু ভয় পাচ্ছিল এখনই বুঝে সূর্য উঠে পড়ে। এতক্ষণ শুনছিলেন গল্প সুবোধ ঘোষের লেখা তমসাবৃতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকলে খুব ভালো থাকবেন।